হুমায়ুন আহমেদ, জন্ম 13ই নভেম্বর 1948, তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তিনি একাধারে উপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্রের নির্মাতা ছিলেন। মিশির আলী, হিমু, শুভ্র তার সৃষ্টি করা কিছু বিখ্যাত চরিত্র। কুকুর গল্পটি আমরা নিয়েছি নির্বাচিত ভূতের গল্প এই সংকলনটি থেকে। গল্পের সূত্রধার ও প্রফেসরের ভূমিকায় আমি দেবব্রত, আলিমুজ্জামানের চরিত্রে সত্যজিৎ এবং অন্যান্য চরিত্র ও শব্দ সঞ্চালনায় অভিজিৎ। শুরু করছি আজকের গল্প কুকুর। কেমন আছেন প্রফেসর? আমি মনের বিরক্তি গোপন করার প্রাণপণ চেষ্টা করতে করতে বললাম, জি ভালো আছি। বসবো খানিকক্ষণ? জি বসুন, অবশ্য আমি কিছুক্ষণ পরেই বেরোবো। আমাকে কি আপনি চিনতে পারছেন? জি না। ওই যে মোড়ের সিগারেটের দোকানের সামনে দেখা, আপনি সিগারেট নিলেন, আমি পান নিলাম। আমি ভদ্রলোককে চিনতে পারলাম না। মোড়ের পানের দোকানে সামান্য আলাপের পর সারা জীবন চিনে রাখবো, আমার স্মৃতিশক্তি অত ভালো নয়। ভদ্রলোক হাসি মুখে বললেন, আমার নাম আলিমুজ্জামান, পোস্টাল সার্ভিসে ছিলাম, 3 বছর আগে রিটায়ার করেছি। এখন ঘরেই থাকি, একটা বাগান করেছি। ভালো, খুবই ভালো। ভদ্রলোক সোফায় বসে কৌতূহলী চোখে চারিদিকে দেখছেন। বারবার আমার বইয়ের আলমারির দিকে তার চোখ আটকে যাচ্ছে। এখনই হয়তো বলবেন, আপনার তো অনেক বই, কয়েকটা নিয়ে যাই, পড়ে ফেরত দেবো। আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি যে বই পড়ে ফেরত দেয়। ইনিও দেবেন তা মনে হয় না। বই নেওয়ার ছুতোয় রোজ এসে বিরক্ত করবেন, আর আমি এমন কোনো মিশুকে লোক না যে এই বুড়ো মানুষটার সঙ্গ পছন্দ করব। প্রফেসর, আপনি কি ভূত প্রেত এসবে বিশ্বাস করেন? জি না, করি না। শুনে ভালো লাগলো। আজকাল শিক্ষিত লোক দেখি এইসবও বিশ্বাস করে। মনটা খারাপ হয়ে যায়। মানুষ চাঁদে যাচ্ছে সেটা বিশ্বাস করছে, আবার ভূতেও বিশ্বাস করছে। ফিজিক্সের এক প্রফেসরের হাতে দেখি 4 পাথরের আংটি। আমি চুপ করে রইলাম। আমার কাছ থেকে উত্তর না পেলে ভদ্রলোকের আলাপের উৎসাহ হয়তো কমে যাবে। তিনি বিদায় হবেন। প্রফেসর, জি। আপনি কি কোইন্সিডেন্সে বিশ্বাস করেন? আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। ওই কাকতালীয় ঘটনা আর কি। আমি এখনো আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। আরেকদিন বলবো আপনাকে। আজ মনে হচ্ছে আপনি একটু বিরক্ত, তবে ঘটনাটা বলা শুরু করলে আপনার বিরক্তি কেটে যেত। আমি ভদ্রলোকের কথায় সত্যিকারের অর্থেই লজ্জাবোধ করলাম। আমি বিরক্ত নিশ্চয়ই হয়েছি, কিন্তু সেই বিরক্তি উনি ধরে ফেলবেন তা বুঝতে পারিনি। রিটায়ার্ড মানুষ, একা একা থাকেন, কথা বলার সঙ্গী তো এদেরই দরকার। প্রফেসর, আজ উঠি। উঠবেন? হ্যাঁ, আজকাল কোথাও বেশিক্ষণ বসি না। রিটায়ার্ড মানুষদের কে পছন্দ করে? সবাই ভাবে সময় নষ্ট করার জন্য গিয়েছি। তাছাড়া মানুষের সঙ্গ আমি নিজেও যে খুব পছন্দ করি তা না। আপনি আসবেন, আপনার সাথেও গল্প করব, কোনো অসুবিধা নেই। আজ অবশ্যই একটু ব্যস্ত। গল্প গুজব আমি তেমন পারি না। কোইন্সিডেন্সে একটা ব্যাপার আমার জীবনে আছে, তবে এটা খুবই ব্যক্তিগত। এই জীবনে অল্প কয়েকজনকে বলেছি, কেন জানি না আপনাকেও বলার ইচ্ছে করছিল। অবশ্যই বলবেন। আপনি যদি একটু বারান্দায় আসেন তাহলে আমার বাড়িটা আপনাকে দেখাতাম। একদিন আসবেন, এলে ভালো লাগবে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। ভদ্রলোক হাত উঁচু করে দেয়াল দিয়ে ঘেরা একতলা বাড়ি দেখালেন। পুরানো বাড়ি, দোতলায় কাজ শুরু হয়েছিল, শেষ হয়নি।
বাড়ির সামনে দুটো জর্জরি কাঁঠাল গাছ। একদিন যদি আসেন আপনারও ভালো লাগবে, আমার জীবনের ঘটনাটাও শুনবেন। জি আচ্ছা, যাব একদিন। আমার নামটা আপনার মনে আছে তো? জি আছে। নামটা বলুন তো। আমি দ্বিতীয়বার লজ্জা পেলাম, কারণ ভদ্রলোকের নামটা কিছুতেই মনে করতে পারলাম না। ভদ্রলোকের স্বভাবও এমন বিচিত্র যে আমার লজ্জা বুঝতে পেরেও জবাবের জন্য মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলেন। নামটা বোধ হয় আপনার মনে পড়ছে না, তাই না? জি না। মনে থাকার কথাও না, আনকমন নাম মানুষের মনে থাকে। আমার নাম খুবই কমন, আলিমুজ্জামান। আসবেন একদিন আমার বাড়ি, ঘটনাটা বলবো, বোধহয় শুনতে আপনার খারাপ লাগবে না। জি আচ্ছা, যাব আমি, খুব শিগগিরই একদিন যাব। এক বৃহস্পতিবার বিকেলে ভদ্রলোকের বাসায় উপস্থিত হলাম, গল্প শোনার আগ্রহে নয়, লজ্জা কাটানোর জন্য। ভদ্রলোক ওই দিন আমাকে খুব লজ্জায় ফেলে দিয়েছিলেন। বাসায় ঢুকে আমার বিস্ময়ের সীমা রইল না। সাধারণ একটা বসার ঘর, বেতের কয়েকটা চেয়ার, দেয়াল জোড়া বইয়ের আলমারি। খুব কম করে হলেও 15,000-এর বেশি বই ওই ভদ্রলোকের সংগ্রহে আছে। কারোর ব্যক্তিগত সংগ্রহে এত বই থাকে তা আমার জানা ছিল না। নিজের অজান্তেই বলে উঠলাম, অপূর্ব। বলেছিলাম না, আমার বাড়ি এলে আপনার ভালো লাগবে। আপনার বইয়ের সংখ্যা কত? এই 16,000-এর কিছু বেশি হবে। আমার শোয়ার ঘরেও কিছু আছে, আপনাকে দেখাবো। সব আপনার নিজের সংগ্রহ? বই কেনার বাতিক বাবার কাছ থেকেই পেয়েছি। আমার বাবার সংগ্রহ অনেক। বাবা খুবই বই পাগল লোক ছিলেন, খুব বই পড়তেন। আমি তার মতো পড়তে পারি না। অনেক বই আছে, কিনে রেখেছি, এখনো পড়িনি। এখন তো প্রচুর অবসর, এখন নিশ্চয়ই পড়ছেন? আমার চোখের সমস্যা আছে, খুব বেশিক্ষণ এক নাগাড়ে বই পড়তে পারি না। আমি খুব খুশি হব যদি আমার লাইব্রেরি থেকে বই নিয়ে আপনি পড়েন। বই তো পড়ার জন্যই, তাই না? আলমারিতে সাজিয়ে রাখার জন্য তো নয়। আপনি কি সবাইকেই বই পড়তে দেন? হ্যাঁ, দিই। তারা বই ফেরত দেয়? অনেকেই দেয় না, সেসব আর পরে কিনে ফেলি। আমার সংসার তো ছোট, একটা মাত্র মেয়ে, স্ত্রী মারা গেছেন, সংসারের তুলনায় টাকা পয়সা ভালোই আছে, তারই একটা অংশ বই কেনায় ব্যয় করি। আপনি ঘুরে ঘুরে বই দেখুন, আমি যাই চা নিয়ে আসি। চা লাগবে না। আরে বসুন তো, চা খেতে খেতে গল্প করা যাবে। তাছাড়া আপনাকে বলার জন্য আমি এক ধরনের আগ্রহ অনুভব করছি। কেন বলুন তো? আপনি তো বিজ্ঞানের মানুষ, আপনি শুনলে হয়তো একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন। অবশ্যই ব্যাখ্যার জন্য আমি খুব ব্যস্তও না। প্রতিটা বিষয়ের পেছনে যে কার্যকারণ থাকতে হবে এমন তো আর কথা নেই। যেমন ধরুন, আমরা কোত্থেকে এসেছি, আমরা কোথায় যাচ্ছি, এই বিষয়গুলির তো এখনো মীমাংসা হয়নি। কি বলেন প্রফেসর? অন্য সময় হলে ওই ভদ্রলোকের কথায় আমি তেমন গুরুত্ব দিতাম না, কিন্তু যার বাড়িতে বইয়ের সংখ্যা 16,000, তার কথা মন দিয়ে শুনতে হয়। তার তুচ্ছতম কথাও অগ্রাহ্য করা যায় না। সেই কারণেই ভদ্রলোকের গল্প অতি আগ্রহ নিয়ে শুনলাম। যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ভদ্রলোক গল্পের মাঝামাঝি পর্যায়ে এসে ইংরেজিতে বলা শুরু করেছেন। তা আমি করছি না, কোনো রকম ব্যাখ্যা বা টিকা টিপ্পণীও দিচ্ছি না, পুরোটাই পাঠকদের ওপর ছেড়ে দিচ্ছি। ঘটনাটা তাহলে বলা শুরু করি। কিছু কিছু মানুষ আছে পশুপ্রেমিক, কুকুর, বেড়াল এইসব জন্তুর প্রতি তাদের অসাধারণ মমতা। রাস্তায় একজন ভিখারি চিৎকার করে কাঁদলে সে ভিখারির কাছে এগিয়ে যাবে না, কিন্তু একটা কুকুর কুই কুই করে কাঁদলে ঠিক ছুটে যাবে,
কুকুরটাকে জল খাওয়াবে। তবে বলে রাখি, আমি এরকম কোনো পশুপ্রেমিক নই। কুকুর বিড়াল এসব আমার অপছন্দের প্রাণী। একটা গরু বা ভেড়ার গায়ে আমি হাত দিতে পারি, কিন্তু কুকুর বা বিড়ালের গায়ে হাত দিতে কেমন যেন একটা ঘৃণা লাগে। তাছাড়া ডিপথেরিয়া, জলাতঙ্ক এইসব অসুখ এদের মধ্যে ছড়ায়, এটাও আমি সবসময় মনে রাখি। যাই হোক, মূল গল্পে তাহলে ফিরে যাই। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। শীতকাল। কলেজে প্র্যাকটিক্যাল শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তখন পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আমাদের বাড়ি ঠাকুরপাড়ায়। তা একদিন বাসায় ফিরছি, দিনটা মনে আছে, বুধবার। সন্ধ্যা মিলিয়ে গেছে, গায়ে তেমন গরম কাপড় ছিল না, প্রচন্ড শীতও লাগছে। বাসার কাছে এসে দেখি পাড়ার 3-4টে ছেলে কাগজ, শুকনো কাঠ এইসব জড়ো করে আগুন ধরিয়েছে। আমাদের সামনের বাড়ির নান্টুকেও দেখতে পেলাম। তার হাতে একটা কুকুর ছানা। ছানাটার গায়ে কাপড় জড়ানো, শুধু মুখটা বের হয়ে আছে। কুকুর ছানাটা আরামে কুই কুই করছে। আমি বললাম, কি হচ্ছে রে নান্টু? নান্টু দাঁত বের করে হাসলো। অন্য একজন বলে উঠল, শীত লাগবে তো তাই কম্বল পরিয়েছে। আর দলের বাকিরা সবাই হো হো করে হেসে উঠল। ছেলেগুলির বয়স 10-11-র মধ্যে। এই বয়সে ছেলে ছোকরারা সবসময় আনন্দে থাকে, নানা জায়গা থেকে আনন্দের উপকরণ সংগ্রহ করে। তা দেখলাম কুকুরকে কাপড় দিয়ে মোড়া হয়েছে, এতেই তাদের আনন্দের সীমা নেই। মানুষের সাধারণ প্রবৃত্তি হচ্ছে আনন্দে অংশগ্রহণ করা। আমি ওদের দিকে এগিয়ে গেলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আমার এগিয়ে যাওয়াটা কেউ তেমন পছন্দ করছে না। একে অপরের মুখ চাওয়াচাই করছে। হয়তো তারা চায় না যে ছোটদের খেলায় বড়রা অংশগ্রহণ করুক। নান্টুকে দেখে খুব বিরক্ত মনে হলো। ওদের কাছে গিয়ে দাঁড়ানো মাত্র কেমন যেন একটা কেরোসিনের গন্ধ পেলাম। হয়তো বাড়ি থেকে কেরোসিন এনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়েছে। ছেলেপিলেরা কায়দা কানুন করতে খুব ভালোই বাসে। কিরে, কেরোসিন দিয়েছিস নাকি? কেউ কোনো জবাব দিল না। নান্টুর মুখ কঠিন হয়ে গেল। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। নান্টু বলে উঠল, আপনি চলে যান। তার গলা কঠিন, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তাকিয়ে দেখি নান্টুর কোলের কুকুরছানা ভিজে চুপচুপ করছে।